নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা সময়ে নজর খবরের দিকে, যে কি হচ্ছে, কি আপডেট হচ্ছে বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে, সেই নিয়েই আমাদের কিন্তু আলাপচারিতা বলবো। কারণ আমাদের সঙ্গে রয়েছে সব্যসাচীদা। অনেক অনেক স্বাগত সব্যসাচীদাকে অনুষ্ঠানে আসার জন্য। শুভ সন্ধ্যা। একদম সব্যসাচীদার সঙ্গে এটা নিয়ে আমরা আলোচনা করবো। আর একটা স্পেশাল অনুষ্ঠান আমরা করেছিলাম সব্যসাচীদা, আজকে তার সেকেন্ড পার্ট আমরা বলতে পারি। একদমই। সুতরাং আপনারাও থাকছেন কিন্তু এই ওরিয়েন্টেড আলোচনার সাথে। ভালো করে অনুষ্ঠানটা শুনুন। প্রশ্ন আমি করব, অবশ্যই সব্যসাচীদা উত্তর দেবেন। স্বাগত। একদমই। প্রথমেই বলি, আজকের প্রোগ্রাম বিশেষত আগের দিনের মতোই কোনো ডেট অফ বার্থ, কোনো জন্ম তারিখ বা হাত নিয়ে কোনো কথা বলা নয়। কারণ এখন যে লড়াই, সে লড়াইটার নাম হচ্ছে বেঁচে থাকার লড়াই। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ তথা গোটা বিশ্ব আজ স্তব্ধ। হ্যাঁ, কিছু লাভ তো হয়েছে, প্রকৃতি হাসছে। মার্চ শেষ হয়ে এপ্রিল মাস শেষ হয়ে মে মাস পড়ে গেল, এখনো সেরকম গরম পড়লো না, অর্থাৎ পলিউশন নেই। বোধহয় আমরা অনেক কিছুতে নিজেদেরকে মানিয়ে নিয়েছি, হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। কারণটা হচ্ছে এটাই যে বাঁচতে গেলে লাগবে টাকা, টাকা আর টাকা। আমেরিকাতে কিছুদিন আগেও এই নিয়ে বেশ কিছু মানুষ আন্দোলন করেছেন। তারা বলছেন যে আমরা লকডাউন মানি না, আগে আমাদের শরীর আমরা বুঝে নেব। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ, তারা এই ধরনের পন্থাতে যেতে রাজি যে আমাদের প্রাণ যায় যাক। গোটা বিশ্ব আজকে ভারতবর্ষকে দেখে শিখছে। আমরা অনেক বেশি সিভিলাইজড অন্যান্য দেশের থেকে, অন্তত এটার দাবি রাখাই যায় 100%। আর আমি আবারও বলছি, কোনো প্রেডিকশন করতে আমি আজকে আসিনি। বিশ্বাস করুন, কোনো প্রফেশনালিজম নিয়ে আজকে আমি এখানে নেই। কারণ আমার, আপনার প্রত্যেকের আজকের দিনটা হচ্ছে বাঁচার লড়াই। আজকে সোকল্ড যারা খুব গরিব মানুষ, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন আপনারা। আর বলি, আমার যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, এই হেল্পলাইন নাম্বারগুলো বুকিংয়ের জন্য, কিন্তু লকডাউন চলার জন্য এখন আমরা কোনো বুকিং নিচ্ছি না। সব্যসাচী ব্যানার্জির সমস্ত চেম্বার বন্ধ। যেসব ডেট দেখানো হচ্ছে, দিস ইজ অনলি এক্সপেক্টেড। আশা করি সামনের দিন থেকে দেখানো হবে না। আমি মানে সেরকমই লিস্ট পাঠিয়ে দেবো, স্ট্রিপে লেখাই থাকবে আমার সমস্ত চেম্বার বন্ধ। তো যাই হোক, চেম্বার খুললে তখন, মানে লকডাউন খুললে তখন চেম্বার করা যাবে। মানে আগে সবাই বেঁচে যায়, তারপরে পরের চিন্তা পরে। তো এই ক্ষেত্রে আমার বেশ কিছু কথা মাথায় আসে, যে যারা গরিব মানুষ, খেয়াল করে দেখুন, এরা 2 কেজি আর 5 কেজি চাল প্রতি জন পিছু পাচ্ছে। রাজ্য সরকারের প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টা, সব মিলিয়ে তো একজন মানুষ 7 কিলো চাল একটা মাসের জন্য ঠিকঠাক, সঙ্গে আটাও তো রয়েছে। তো তার মানে খাদ্যাভাব খুব একটা রইল না। না তেল নুন, কেন যাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট রয়েছে তারা তো ওই 500 টাকা করে কি একটা টাকা পাচ্ছেন, এটা শুনেছি, জানি না। তো তাহলেও সেখানে আপনার নুন তেলের টাকা উঠে গেল। জ্বালানি, গ্যাস, উজালা তো ফ্রি।
সেটাও মিটে গেল। সেটাও মিটে গেল। তাহলে মরবে কারা? যারা মিডল ক্লাস। 100% সঠিক কথা। এরা মরবে। ঠিক। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। আজকে মনে রাখতে হবে, ভারতবর্ষে যারা কৃষিকাজ করেন, তারা এই কৃষির জায়গাটাকে যদি ডেভেলপ করা যায়, তাহলে ভারতবর্ষ আবার একটা সুন্দর জায়গায় পৌঁছবে। আমার মনে হয় লিকুইডিটি, কেন্দ্রীয় সরকারের লিকুইডিটি করা উচিত, অর্থাৎ অর্থ দান করা উচিত যারা এই দিন খেটে খাওয়া মানুষ বা চাষিদের। কারণ এই চাষিদের সেক্টরটাকে যদি উঁচু করা যায়, তাহলে আবার সাইকেলটা চলতে শুরু করবে। আমি লাস্ট দেখছিলাম একটা বিশেষ গাড়ি কোম্পানি, কোনো কোম্পানির নাম আমি একটা প্রোগ্রামে নিতে পারি না, তাই বললামও না। বিশেষ গাড়ি কোম্পানি যাদের এক মাসে ভারতবর্ষে কোনো একটিও গাড়ি সেল হয়নি। প্রোডাকশন তো দূর কি বাত, তার মানে যারা যারা এমপ্লয়ি রয়েছেন তাদেরকে কি করে কোম্পানি মাইনে দেবেন যদি না তার ব্যবসা চলে? আজকে কেন্দ্রীয় সরকার বলছেন যে যারা যেসব প্রাইভেট সেক্টর রয়েছে তাদেরকে বলছি, আপনারা কোনো স্টাফকে ছাড়বেন না, তাদেরকে স্যালারিটা আপনারা দিন। কিন্তু দুঃখের বিষয়, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউ আমাদের পাশে এসে দাঁড়ায়নি যে তোমাদেরকে আমি আর্থিক অনুদান দিচ্ছি, তোমরা এদেরকে স্যালারি দাও। এমপি কোটায় 30% যারা টাকা পান তাদের 30% ডিডাক্ট হয়েছে। কিছু কিছু ডিপার্টমেন্ট তারা নিজেরা বলেছেন যে আমরা কিছু কম দেবো। সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ অলরেডি স্থগিত হয়ে গেছে। সেখানে প্রাইভেট সেক্টর কিভাবে তাদের স্টাফদেরকে রাখবেন? প্রশ্ন আপনাদের। একদম, আমরা ফিরছি প্রশ্ন নিয়ে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার। দিদি। হ্যাঁ, নমস্কার। কে দাদা বলছেন? কেমন আছেন? নমস্কার। সব্যসাচী ডাকে নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি কুচবিহার থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমরা আছি। আপনি ভালো আছেন তো দাদা? আপনার প্রোগ্রাম এত ভালো লাগে দাদা, কি বলবো, অত্যন্ত ভালো লাগে, কিন্তু লাইনই তো পাই না দাদা। যাক, ধন্যবাদ, আজকে আপনাকেও অনেক- স্বাগত। হ্যাঁ হ্যাঁ আজকে দাদা, লাইন পেলেন। আজকে অনেক কষ্টে লাইন পেয়েছি দাদা। যাক। এই যে, হ্যাঁ। তবে দাদা, ফরচুনেটলি আপনাকে তো সৌভাগ্যবশত আপনার ডিস্ট্রিক্ট গ্রিন জোন, কোচবিহার। হ্যাঁ, কোচবিহার, আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলো গ্রিন জোন। আর আমি যে স্টুডিওতে বসে প্রোগ্রাম করছি, আমরা রেড জোনে আছি। আমার জামার কালারটা বোধহয় পুরো রেড নয়, যাই হোক। আমি আছি। হ্যাঁ, সুবর্ণাদি আছে। বলুন বলুন দাদা। বলুন। দাদা, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আমি আপনার ছেলের সম্পর্কে একটু জানবো দাদা। আচ্ছা, বলি আপনাকে। ঘটনা হচ্ছে, এই প্রোগ্রামটা না ওই ধরনের প্রোগ্রাম ঠিক নয় অ্যাকচুয়ালি। এটা তো প্রথমেই বললাম হ্যাঁ আমরা। হ্যাঁ, আমরা মানে সত্যি কথা বলতে গেলে কি জানেন তো বোনটি, সেটা হচ্ছে আমরা তো আগে বাঁচবো, তারপরে তো আমাদের ভবিষ্যৎ। আমি সত্যি কথা বলতে গেলে, আমি কেন বলছি আমার বুকিং নাম্বারগুলোকে ক্লোজ করে দিচ্ছি, নিচে লিখে দেবো স্ক্রিপ্টে যে সব্যসাচী আগামী দিনে, ব্যানার্জির সমস্ত চেম্বার বন্ধ অনির্দিষ্টকালের জন্য। কারণ একটাই, কারণ হচ্ছে যে আমাদের ভবিষ্যৎ কতদূর নিশ্চিত সেটা আমরা জানি না। এবং আমার যেটা মনে হয়, ভারতবর্ষ আজকে 17ই মে পর্যন্ত সম্ভবত লকডাউন, আমি যা শুনেছি বা হ্যাঁ, ওটা বুঝেছি। এক্সটেন্ড করে 17ই মে হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা চলবে আপ টু সেপ্টেম্বর পর্যন্ত। আজকে 3 তারিখ, 3 মে,
আমি রাত্রিবেলা 8:11 12 মিনিট আমি আপনাদেরকে বললাম লকডাউন সম্পূর্ণ উঠতে সেপ্টেম্বরের আগে ছাড়া সম্ভব নয়, যে গভর্নমেন্ট যতই বলুন। কারণ জানতে ইচ্ছে করছে আপনাদেরকে, আমি আজ থেকে বলছি, আপনারা আজ থেকে মেলান। আমি 3 দিন আগে থেকে খেয়াল করছি, অর্থাৎ আজকে, গতকাল, তার আগের দিন ভারতবর্ষে হুট করে ব্রেকিং নিউজ, ভারতবর্ষে সর্বাধিক আক্রান্তের সংখ্যা 1996, 1996 আর 1994, এক্স্যাক্টলি আমার মনে নেই, প্রায় 2000। পরের দিনকে সেটা আরও বেড়ে গেল, আজকে সম্ভবত 2500 বা 2600। এটা ডে বাই ডে কীরকম স্পিডে লাফিয়ে বাড়ে, এটাই এখন দেখার, এটাই কাউন্ট করুন। এই জন্যই বলছি সবাই বাড়িতে থাকুন, বাড়িতে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলুন। এটা যেরকম সবাই বলছে, কিন্তু করোনার কোনো কিছুই আবিষ্কার হয়নি, যার জন্য আজকে আমি একটা শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় বসে প্রোগ্রাম করছি, অথচ কেউ কেউ বলছেন নাকি এর থেকে প্রচুর ইনফেকশন হতে পারে, কারণ এসি থেকে প্রচুর ডাফলেট ছড়ায়। জানি না, বাড়িতে যখন গরম করবে তখন হয়তো এসি চালানো যাবে না। এবং এটাও অনেকে বলছেন যে 30 ফুট পর্যন্ত করোনা ভাইরাস অ্যাটাক করতে পারে, ভাসতে পারে। তো নিরাপদ দূরত্ব বলতে গেলে কে বা কারা আমাদের বোঝাচ্ছেন যে কোনটা নিরাপদ দূরত্ব? প্লিজ এক্সপ্লেন আস, আমরা বুঝতে পারছি না, সাধারণ মানুষ আমরা অত্যন্ত সাধারণ মানুষ, ধন্দে পড়ে গেছি। আজকে আমার নিজস্ব কিছু ব্যবসা আছে, সামান্য কিছু পয়সা আছে, যার জোরে আমি হয়তো 2 মাস 4 মাস 6 মাস 8 মাস বা 2020 অবধি চালিয়ে নিলাম। তারপরে যারা মনে করছি, আমাদের মতন সমাজ যারা মনে করছে না যে আমরা তো সিকিউরড, আমরা সব থেকে ভুল করছি। কোথায়? যেদিন থেকেই খুললো সেদিন থেকেই আপনার সমস্ত ব্যবসা হুড়ুর করে উঠতে থাকলো, তা নয়, একদম নয়। শূন্য থেকে শুরু হবে, আবার মাইনাস থেকে, একদম -0 থেকে। 2021-এ নির্বাচন আসতে চলেছে, আমাদের রাজ্য সরকারের বিধানসভার যে নির্বাচন সেটা আসতে চলেছে, এবং আশা করছি পৌরসভা ইলেকশনও, কারণ এই যে করোনার বাড়ছে, মনে হচ্ছে একই জায়গায় গিয়ে মার্চ হয়ে যাবে। এই নির্বাচন সম্বন্ধে আপনাদের কিছু বলার আছে? আমার কি বলার আছে? ভবিষ্যতে বোধহয় এই ধরনের ইলেকশন থাকবে না, যে আমরা গোল গোল দাগ কেটে দেবো, সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নিজের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন, চলে যাবেন। এত র্যালি হবে না আগামী দিন একদম আপনার মোবাইলে ভোটিং হবে, সবই অনলাইন হয়ে যাবে, সবই অনলাইন হবে, একদম সেটা আসতে চলেছে। আমি কিছুদিন আগে মানে একটা চ্যানেলের সাক্ষাৎকার দেখি মাঝে সাঝে, তো ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন গুজরাটে, উনি স্টেডিয়ামে প্রায় অনেক মানুষ, 2 লাখ 2.5 লাখ লোক সম্ভবত, দেখে অভিভূত হয়েছিলেন এবং বলেছিলেন আমার জীবনে আমি এত বড় র্যালি দেখিনি। এবং তারপরে উনি যখন আমেরিকাতে পৌঁছন, তারপরে যখন ওনার নির্বাচনী সভা হয়, কারণ আপনারাও জানেন যে সামনেই ইলেকশন, কিন্তু সেই ইলেকশনটাও পিছিয়ে যাচ্ছে ডিউ টু দিস রিজন কারণে। তো সেখানে 15-20 হাজারের জমায়েত, মানে অনেক জমায়েত। তো তখন উনি দেখে বললেন যে না, আমার এই জমায়েতটা দেখে আমি আর আই এম নট এক্সাইটেড লাইক দ্যাট, হিজ ভার্সন। তো আমাদের এই আবেগটা রাখলে আর হবে না যে আমরা একসঙ্গে জমায়েত হয়ে যাব, 2 লক্ষ লোক একসঙ্গে ইনফেক্টেড হয়ে যাবে,
শুনতে খুব মানে ভয় করে। আপনি পৃথিবীতে সব থেকে বেশি কাকে ভালোবাসেন জানেন? একদম বুকে হাতে রেখে বলুন তো। আপনার নিজেকে। তারপরে ভালোবাসেন, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার সন্তানকে, আর যদি সন্তানের বাবা মা না হন এখনো আপনারা, তাহলে নিজের স্ত্রীকে ভালোবাসেন, বা আপনি আমার স্বামীকে ভালোবাসেন। আর সন্তান হয়ে গেলে মায়াটা তখন তারপর মানে অটোমেটিক্যালি কনভার্টেড হয়ে যায়। আর তার আগেরটা হচ্ছে বাবা মা। তো প্রত্যেকেই আমরা এই দুনিয়ার রঙ্গমঞ্চে একটা অভিনয় করতে এসেছি, এক একটা পার্ট আমরা চলে যাব। একটা কথা মনে রাখুন তো, মনে করুন না, আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করুন আর বলুন, চোখটা বন্ধ করুন, বুকে হাত রাখুন, হাত রেখে বলুন তো, আমার কি দুবেলা খাবার জুটবে না? দেখুন আপনার খাবার জুটে গেছে, ভগবান আপনাকে পাঠিয়েছেন, তো ওপরওয়ালা আপনাকে পাঠিয়েছেন। ডাল ভাত ঠিক জুটে যায়। যে রাস্তায় বেগার যে ভিক্ষা করেন তারও খাবার জুটে যায়। অর্থাৎ বাঁচার জন্য খাওয়া, সেই ক্রাইসিস যেরকম নেই, সেই ক্রাইসিসও আসতে চলেছে। এটা বলার কারণ আমার এটাই, কারণ আগামী দিন এটা আসতে চলেছে। আজকে আমরা যারা সামাজিক কিছু কাজ করি, আমিও কিছু সামাজিক কাজ করি, আপনারা জানেন যে মানুষের পাশে থাকতে চাই, কতদিন পারবো তাও জানি না। এই মানুষের পাশে থাকতে গিয়ে একদিন আমারই রসদ ফুরিয়ে যাবে, আমি বাজারে যাব। জিনিস আজকে প্রত্যেকটা শপিং মল, যেখানে যেখানে সব এসেন্সিয়াল কমোডিটিস পাওয়া যায়, মশলা, স্পাইসেস অ্যান্ড রাইস, ডাল, আটা, ময়দা, লাইক দ্যাট, সব দোকানগুলো, র্যাকগুলো ফাঁকা, বড় বড় দোকানগুলোর আমি গিয়ে দেখছিলাম। এরপরে কি জানেন? তাহলে কি জিনিসের অভাব? না, ওয়াগান মাল এসে পড়ে আছে। আমি আপনাদেরকে বলছি, শুনুন, ওয়াগান মাল এসে পড়ে আছে, ট্রান্সপোর্টেশনের অভাবে আসতে পারছে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, এই জিনিসগুলো যখন আসবে দোকান ভর্তি, তাই না? দেখতে কি আনন্দ লাগবে? এখন আমরা কি করেছি, যার কাছে যত টাকা ছিল 3 মাস 4 মাস 6 মাসের চাল কিনে রেখে দিয়েছি, সবজি না, মশলাপাতি সমস্ত কিছু কিনে রেখে দিয়েছি। এরপরে টাকা থাকবে না, জিনিস থাকবে। কি বাস্তব। আপনি বাজার থেকে আসবেন, আপনার চেনা পরিচিত এক ভদ্রলোক, যাকে আপনি দীর্ঘদিন চেনেন, সজ্জন লোক, নিজের খিদের জ্বালায় আপনার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। কিচ্ছু করার নেই, সেই বাস্তব হয়তো তাড়াতাড়ি আমরা সম্মুখীন হব। আবার অনেকে প্রশ্ন করবেন, সব্যসাচীতে আপনি বলেছিলেন 2020 থেকে ভারতবর্ষ নাকি খুব ভালো জায়গায় যাচ্ছে, এটাই কি তার নিদর্শন? বললাম হ্যাঁ, এটাই নিদর্শন। কারণ চিন্তা করে দেখুন, আজকে আমরা সবাই ভুগছি আর চীন রিল্যাক্স করছে। একটা জায়গাতেই কিন্তু সীমাবদ্ধ, চীন কিন্তু আর ছড়াতে দেয়নি। কি অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, এক নাম্বার, গোটা পৃথিবী, যার উন্নতশীল দেশ, জাপান, আমেরিকা থেকে শুরু করে, এরা সবাই অলরেডি তাদের ফ্যাক্টরিজ সব চীনে ছিল, তারা উইথড্রয়াল করছে। এবং ভারতের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে 300টা কোম্পানি অলরেডি কথা বলে নিয়েছে। যদিও বাস্তবিক দিক থেকে দেখতে গেলে ভারতবর্ষের, এটা আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেছেন, অনেক অর্থনীতিবিদের সঙ্গে আমার কথা হয়, তারা বলছেন ভিয়েতনাম কিন্তু অনেক সস্তার দেশ, ওখানে মজুর, লেবার অনেক কম দামে পাওয়া যায়, যার জন্য অনেক কোম্পানি ওখানেও শিফটেড হয়ে যাবে। বাট দ্য প্লেস, জায়গা, পরিধি, ভারতবর্ষ আয়তনে অনেক বড়, ভিয়েতনাম তার কাছে কিছু না। অর্থাৎ ভারতবর্ষেই ম্যাক্সিমাম কোম্পানিজগুলো আসতে চলেছে। আজকে যেরকম ভারতবর্ষ হুড়ুর করে কর্মক্ষয় হচ্ছে, আগামী 7 বছরে ভারতবর্ষ হিউজ জায়গায় যাবে, কারণ এই ফ্যাক্টরিগুলো এখানে চলে আসবে। চীনকে, আপনার বাড়ির পাশের বাড়িটি
খুব নিজে চিন্তা করুন, আপনি যে লেভেলে উনিও সেই লেভেলে, হঠাৎ দেখলেন হুট করে না সে উঠতে শুরু করলো, আপনার মনে কিউরিয়াসিটি জাগলো, আরে ভাই ও তো এমনি চলতো, আজ 4 চাকা কিনে নিয়েছে, ও 2টো 4 চাকা হয়ে গেল, বাড়িটা এরকম হয়ে গেল, এ বাড়া 2 নম্বরই করে। আপনার মনে কনফিউশন, কিন্তু ব্যাপারটা তো তা নয়, সে তার নিজের ক্যালিতে করেছে। কেউ বলছে চুরি করেছে, তো মশাই আমি আপনাকে বলছি, অ্যাডভাইস দিচ্ছি, আমি সব্যসাচী ব্যানার্জি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি চুরি করে দেখিয়ে দিন না। আজকে একটা কথা বলি, যে লোকটা ওই জায়গায় চুরি করেই গেছে, আমি ধরে নিলাম আপনাদের তর্কের খাতিরে চুরি করে গেছে, সে লোকটা একা ছিল, সে 2টো গাড়ি কিনেছে, তার মানে তার 2টো ড্রাইভার হয়েছে, তার আরও স্টাফ বেড়েছে, 10 জন টোটাল তার পরিধিতে নতুন করে এসেছে, এই 10টা পরিবারকে সে খাওয়ায় অন্তত 40 জনকে, এই 40 জনের পিছনে একটা দোকানদার থাকে, 41 জন তার ফ্যামিলি, 45 জন তার ফ্যামিলি। আপনি কি দিতে পারেন? সমালোচনা করবেন না, আপনি চেষ্টা করুন। আগামী দিন ভারতবর্ষ আরও ভালো জায়গায় আসতে চলেছে, তার জন্য নিজেকে প্রস্তুত করুন যে আমরা কোন জায়গায় যাব, কোন জায়গায় পৌঁছবো। ভারতবর্ষের ভালো দিন আসছে, এটা ঠিক কথা। আর একটা কথা মনে রাখবেন, আমরা জাতে বাঙালি, এই বাঙালিদেরই ব্রেন কিনে চায়না সমস্ত কিছু বানায়, আমেরিকা সমস্ত কিছু বানায়, জাপান সমস্ত কিছু বানায়, সরি জানি না কাশি হচ্ছে, করোনাও হতে পারে। না, এখন ওয়েদার চেঞ্জে কাশিতেও মানুষের ভয় হচ্ছে, এমন অবস্থা, হ্যাঁ, এমন হচ্ছে। আতঙ্ক আর কি। তো যাই হোক, হ্যাঁ, এই এটা হচ্ছে ঠিক, ব্যাপার। বাঙালিদের ব্রেনটাই কিন্তু ইউজ হচ্ছে, একদম হচ্ছে। সত্যি, তো একদম সত্যি। সেই বাঙালির ব্রেন আবার যখন ঘুরে আসবে, ইন্ডিয়াতেই যখন কাজে লাগবে, ভারতবর্ষ সত্যি আবার ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, নিশ্চয়ই হবে। কতগুলো দিক খুব বাস্তব আজকে সব্যসাচীতে, যেগুলো একদম পয়েন্ট টু পয়েন্ট আপনি ধরেছেন। এক মধ্যবিত্ত সিচুয়েশন, আগামী দিনে আমাদের প্রত্যেককে কিন্তু ওই বাঁচার লড়াইয়ে যেমন আমরা এখন বুঝছি, এখনো অনেকে সব্যসাচীতে বুঝছেন না, ওই যে আমার পরিধিতে আমি ঠিক আছি, তাহলে আমার বোধহয় আশেপাশে সব ঠিক শুনুন, আছে। পড়াশোনাটা একটু করতে হয়, একটু পড়াশোনা না করলে খুব মুশকিল। আজকে দেখতে হবে পৃথিবীকে কে লিড করতো, ইউরোপ, ব্রিটেন, তারপরে আমেরিকা। কেন আমেরিকা? কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন আমেরিকা কিন্তু পার্টিসিপেট করেনি, তার হিউজ টাকা সে খরচা করে ফেলেনি, যেটা কিন্তু ইংল্যান্ড করেছিল। ইংল্যান্ড চলে এলো 2nd পজিশনে, আমেরিকা চলে এলো 1st পজিশনে, সেরকম ইন্ডিয়াও একটা পজিশনে আসবে। এগুলো শুনুন, আজকে অন্ধকার তো কালকে আলো হতে বাধ্য, এটাই তো স্ট্র্যাটেজি। যারা পড়াশুনো না করে বলছেন, কেউ আবার অনলাইন প্রেডিকশন করছেন, যে যার মতন করছেন, বাড়িতে থেকে অনলাইন প্রেডিকশন করে হবে কি? কিছুই হবে না, কিছু হবে না। আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের সঙ্গে অনলাইন ডিসকাস করছি, কোনো মানে নেই। ডাক্তার যদি আমার নাড়িটা টিপে যদি অনুভব করেন যে আমার কি হয়েছে, আর কিছু বলার নেই, আপনারা বেশি বুদ্ধিমান। অবশ্যই একটা অন্যরকম অনুষ্ঠান, কারণ আমরা এই স্পেশাল অনুষ্ঠানটা সব্যসাচীদের সঙ্গে বলতে আজকে একটু বললাম যে সেকেন্ড পার্ট বলতে পারি, কিন্তু শুধু পার্ট নয়, এটা বোঝার পার্ট, জানার পার্ট, আগামী দিনে তৈরি হওয়ার পার্ট মানসিকভাবে। এবং ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান আমাদের উপহার দিলেন আজকে সব্যসাচীতে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ সুস্থ আপনাদের। থাকুন, ভালো থাকুন, গড ব্লেস ইউ, বাই বাই।